শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা। বগুড়ায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেষ্টার অভিযোগ জামায়াত প্রার্থীর। মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল, ফিরছে আওয়ামী লীগ আমলের আইন। ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের অস্ত্র মামলায় 10 বছরের কারাদণ্ড। আবু সাইদ হত্যা মামলায় 2 পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, 28 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। হংকং চায়নাকে টাইব্রেকারে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ। সংলাপে যোগ দিতে ইসলামাবাদের পথে ইরানি প্রতিনিধি দল। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। শিক্ষার্থীদের জন্য অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। মন্ত্রী বলেন, রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। অন্যদিকে শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত হয়ে অফলাইন ক্লাসে অংশ নেবে। আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান। বগুড়া 6 সদর আসনের উপনির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। তিনি অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রে প্রিজাইডিং ও পোলিং অফিসাররা আগাম স্বাক্ষর নিয়ে রাখা সহ নানা অনিয়মে জড়িয়ে পড়েছেন। শহরের মালতীনগর হাই স্কুল কেন্দ্রে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এসব দাবি করেন। আবিদুর রহমান সোহেল বলেন, মালতীনগর হাই স্কুল কেন্দ্রে আমাদের এজেন্টদের ওপর চাপ সৃষ্টি করে রেজাল্ট শিটে আগাম স্বাক্ষর নিয়ে রাখা হয়েছে। এছাড়াও সিটি স্কুল ও কলেজ কেন্দ্রে একজন পোলিং অফিসার 10 পাতায় আগাম স্বাক্ষর করে রেখেছেন, যা সম্পূর্ণ বেআইনি। রিটার্নিং অফিসারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জামায়াতের প্রার্থী বলেন, রিটার্নিং অফিসার নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। আমরা বারবার লিখিতভাবে সুনির্দিষ্ট অভিযোগ দিলেও তিনি তা আমলে নিচ্ছেন না। তিনি মূলত একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন। ভোট বর্জন করবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আবিদুর রহমান সোহেল বলেন, আমরা একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় এই উপনির্বাচনে অংশ নিয়েছি। এখনই ভোট বর্জনের কোনো ইচ্ছা আমাদের নেই। আমরা চাই জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার সুযোগ পাক। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে চাই নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা প্রমাণ করতে পারে কিনা। বিরোধী দলের আপত্তির মধ্যেই অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা মানবাধিকার কমিশন সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করে 2009 সালের আইন পুনঃপ্রচলনের বিল জাতীয় সংসদে পাশ হয়েছে। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে আজ সংসদের বৈঠকে আইনমন্ত্রী আসাদুজ্জামান জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল 2026 উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাশ হয়। এর আগে বিলটি উত্থাপনের বিরোধিতা করেন জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তার আপত্তি কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। বিলটি পাশ হওয়ায় অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশটি বাতিল হয়ে আওয়ামী লীগ সরকারের সময়ে প্রণীত 2009 সালের জাতীয় মানবাধিকার কমিশন আইন নতুন করে কার্যকর হচ্ছে। বিল উত্থাপনের বিরোধিতা করে হাসনাত আবদুল্লাহ বলেন, আজকে যারা সরকারি বেঞ্চে রয়েছেন তারা 24 জুলাইয়ের আগে হলে এই বিল পাশের বিরোধিতা করতেন। তার ভাষায় 2025 সালের অধ্যাদেশ ল্যাপস করানো হলে মানবাধিকার কমিশনকে আবারও রাজনৈতিক দমনপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতে পারে। সংসদে দেওয়া বক্তব্যে হাসনাত বলেন, এই আইন নিয়ে আলোচনার জন্য যে সময় দেওয়া আছে তা যথেষ্ট নয়। জবাবে স্পিকার বলেন, অতীতে এ ধরনের বিষয়ে 2 মিনিট করে সময় দেওয়ার নজির আছে। তবে পরে তিনি হাসনাতকে আরও 2 মিনিট সময় দেন। সময় শেষ হয়ে যাওয়ার পর বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানও এই বিষয়ে আরও সময় দেওয়ার পক্ষে মত দেন। তিনি বলেন, বিষয়টি স্বচ্ছ রাজনীতি ও মানুষের জীবনের নিরাপত্তার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে অস্ত্র আইনের মামলায় 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আজ ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মহসিন এই মামলার রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী ইসমাইল হোসেন জানান, আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা সহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 2024 সালের 7 নভেম্বর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে র‍্যাব 2। তখন পালানোর চেষ্টাকালে ফয়সাল করিমকে আটক করা হয়। তার বাসায় তল্লাশি চালিয়ে 4 রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করে র‍্যাব।
গত বছরের 28 মার্চ তদন্ত শেষে ফয়সাল করিমকে অভিযুক্ত করে আদাবর থানায় উপপরিদর্শক জাহিদ হাসান আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার বিচার চলাকালে 14 জনের মধ্যে 13 জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় 2 আসামিকে মৃত্যুদণ্ড এবং 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই রায় ঘোষণা করেন। গত 5 মার্চ রায় ঘোষণার জন্য এই দিন ঠিক করেছিল ট্রাইব্যুনাল। প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হলে গত 27 জানুয়ারি মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখা হয়। এই মামলার 30 জন আসামির মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন 6 জন। তারা হলেন পুলিশের উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম, তৎকালীন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমরান চৌধুরী আকাশ, বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার রফিউল হাসান রাসেল ও কর্মচারী আনোয়ার পারভেজ আপেল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ সহ বাকি 24 জন এখনও পলাতক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 2024 সালের 16 জুলাই আবু সাইদ নিহত হন। এই হত্যাকাণ্ডের পর আন্দোলন তীব্র হতে থাকে। এরই ধারাবাহিকতায় ওই বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। আগের ম্যাচে উজবেকিস্তানের সঙ্গে ড্র করে সেমিফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। তাতে এশিয়ান গেমস হকিতে জায়গা করে নেওয়া শঙ্কার মধ্যে পড়ে যায়। আজ বৃহস্পতিবার স্থান নির্ধারণী ম্যাচে অবশ্য কোনো ভুল হয়নি। সেই সুযোগে টাই ব্রেকারে 3-2 গোলে হংকং চায়নাকে হারিয়ে এশিয়ান গেমসে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ হকি দল। অবশ্য হংকং চায়নাও ছেড়ে কথা বলেনি, তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়েছে। শেষ পর্যন্ত টাই ব্রেকারে বাংলাদেশ 3-2 গোলে শেষ হাসি হেসেছে। এর আগে নির্ধারিত 60 মিনিটের ম্যাচটি 4-4 গোলে অমীমাংসিত ছিল। এখন সেরা 6 দলের মধ্য থেকে লাল সবুজ দল জাপানের এশিয়ান গেমসে খেলবে। তার আগে এখন এশিয়ান গেমস বাছাইয়ে ব্যাংককে বাংলাদেশকে 5ম ও 6ষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে যোগ দিতে আজ বৃহস্পতিবার রাতে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হচ্ছে ইরানি প্রতিনিধি দল। পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মেঘাদাম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় নিশ্চিত করেছেন এই তথ্য। এক্স বার্তায় মেঘাদাম বলেন, কূটনৈতিক উদ্যোগকে বানচাল করতে ইসরায়েল ক্ষমতাসীনরা বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। তার ফলশ্রুতিতে যুদ্ধ অবসান সংলাপ নিয়ে ইরানি জনগণরা সন্দিহান। তবে তা সত্ত্বেও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের আমন্ত্রণে ইরানের প্রস্তাবিত 10 দফার ভিত্তিতে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ইরানি প্রতিনিধি দল আজ রাতে আসছে। গত 28 ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বাঁধার 1 সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের আহ্বানে এই যুদ্ধের মধ্যস্থতাকারীর ভূমিকায় নামে পাকিস্তান। যুদ্ধ অবসানের জন্য গত মার্চের মাঝামাঝি সময়ে পাকিস্তানের মাধ্যমে ইরানকে 15টি পয়েন্ট সম্বলিত একটি প্রস্তাব পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। ইরান সেটি প্রত্যাখ্যান করার পর চলতি এপ্রিলের শুরুর দিকে সেই প্রস্তাবের একটি সংশোধিত সংস্করণ ফের তেহরানে পাঠানো হয়। নতুন প্রস্তাবে যুদ্ধ থামানোর জন্য 2 স্তরের পরিকল্পনার উল্লেখ করা হয়েছে। প্রথম স্তরে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল 45 দিনের যুদ্ধবিরতিতে যাবে এবং এই বিরতির সময়েই আলাপ আলোচনা ও কূটনীতির ভিত্তিতে স্থায়ী যুদ্ধবিরতির পথ বের করা হবে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।